প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই করোনাকালীন সময় সবাই সবাইকে যার যার বাসায় থেকে নিজেরা সুস্থ আছো, ভালোভাবে সরকারি বিধান মেনে চলছো, বাইরে বেরোচ্ছো না, মাস্ক অবশ্যই ব্যবহার করছো। আমি সবার প্রতি দোয়া রইল ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি, আমরা সবাই আশা করি ভালোভাবে নিয়ম মেনে চলবে, বাবা মার কথা শুনবে এবং নিয়মিত বই নিয়ে বসবে। আর আমরা অনলাইন ক্লাস আমাদের প্রধান শিক্ষক স্যার আমাদের এই সুযোগটা করে দিয়েছে, যার জন্য তোমরা বাসায় বসে বসে অনেক কিছু জানতে পারছো পড়াশোনা সম্পর্কে। আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমরা সামনে আমাদের একটা অনলাইন পরীক্ষা হবে, সেই অনলাইন পরীক্ষা আশা করি সবাই ভালো রেজাল্ট করবে। আশা করি বসে বসেই পড়ার মাধ্যমে আমাদের অনলাইন ক্লাস দেখে দেখে তোমরা অনেক কিছু শিখে ফেলতে পারবে। আজকে তোমাদের জন্য নিয়ে আসছেন গদ্য বাংলা প্রথম পত্রের তোলপাড়। দেখো, লিখেছেন সহপ্রতিষ্ঠান। এই কথাটা তোলপাড় শব্দটা শুনতে আমাদের মন যেন বুকের মধ্যে একটা অনুভূতি জেগে যায়, ঠিক না? সত্যি আসলে তোলপাড় জিনিসটা কী আমাদের তোলপাড়, আমরা প্রায় কথা বা অনেক কথাই বলি যে আমার বুকের কেমন করছে, কী যেন হচ্ছে। আসলে আমার কিছু অনুভূতি যখন বুকের মধ্যে বারবার অনুভূত হবে, সেটি হচ্ছে তোলপাড়। এই গল্পটার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ চেতনা সম্পর্কে অনেক কিছু জানতে পারব, আমাদের স্বাধীনতা সম্পর্কে সব কিছু জানতে পারব। আমরা প্রথমেই গল্পটা রিডিং করে নিই, সবাই বই খুলে দেখো আমি কীভাবে রিডিং করছি এবং নতুন নতুন কিছু শব্দ পাবো, সেই শব্দগুলো থেকে আমরা শব্দের অর্থগুলো জানতে পারি। আশা করি সবাই বই খুলেছ ছাত্ররা। তোলপাড় সহপ্রতিষ্ঠান। একদিন বিকেলে হন্তদন্ত সাবু বাড়ির উঠান থেকে মা মা চিৎকার করে দিতে ঘরে ঢুকল। এ সাবু একদিন বিকেলবেলা হন্তদন্ত মানে খুব তাড়াহুড়া করে মা মা বলে চিৎকার করে ঘরে ঢুকল। জৈতুন বিবি হকচকিয়ে যায়, মানে হঠাৎ কেমন জানি হয়ে যায়। রান্নাঘরে পাক করছিল সে, তাড়াতাড়ি বেরিয়ে এসে শুধায়, কিরে এত চিৎকার পারছো কেন? মা ঢাকা শহরে গুলি কইরা মানুষ মারছে। কে মারছে? পাঞ্জাবি মিলিটারি। দেখা যায় সাবু খুব উত্তেজিত, মুখ দিয়ে কথা তাড়াতাড়ি বের করে দিতে চাইলেও পারে না, কারণ শরীর থরথর কাঁপছে, হাতের মুঠি বারবার শক্ত হয়। কার? সাবু। মা একজন দুজন না, হাজার হাজার মানুষ মারছে। কস্তি হাজার হাজার? সব মানুষ শহর সাইডা চলে আইতেছে। ঢাকা শহর থেকে 50 মাইল দূরবর্তী গাবতলী গ্রাম, কিছু যাতায়াতের সুবিধা নেই, তাই সব খবরই দুদিন বাদে এসে পৌঁছায়। এবার কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে। পরদিনই পাওয়া গেছে সব খবর। যারা জওয়ান তারা সোজা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছেছে, তাই খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। 25শে মার্চের রাত্রে পাঞ্জাবি মিলিটারি ঝাঁপিয়ে পড়ে জীবন্ত যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে। পরদিন সাবুর সামনে গোটা শহর যেন হুমড়ি খেয়ে পড়ল। তাদের বাড়ির পাশ দিয়ে গেছে জেলা বোর্ডের সড়ক, সেই পথে মানুষ আসতে লাগলো। একজন দুজন নয়, হাজার মানুষ, একদম পিলপিলের শাড়ি। গাবতলী গ্রাম তাদের গন্তব্য নয়, আরও দূরেই যাবে তারা। কেউ কুমিল্লা, কেউ নোয়াখালী, কেউ ময়মনসিংহ, একদম গারো পাহাড়ের কাছাকাছি, আরও নানা এলাকায়। দারুণ রোদ্দুর মাথার উপর, আর ভিড়, নিঃশ্বাসে নিঃশ্বাসে তাপ বাড়ে, হাঁটার জন্য ক্লান্তি বাড়ে। সব মিলিয়ে জওয়ান মানুষেরাই খাবি খাচ্ছে। মেয়ে, শিশু এবং বেশি বয়সীদের তো কথাই নেই। ক্ষুধার কথা চুলোয় যায়। পিয়াসে ছাতি পেটে 2-3 জন রাস্তার ধারেই শেষ হয়ে গেল। এখানে বলছে দেখো, পিয়াসে ছাতি পেটে, মানে পিয়াস মানে কি? মানে পিপাসা যেটা বলে। আর রোদের তাপে মানে কি রাস্তায় শেষ হয়ে গেছে, মানে পড়ে গেছে, মানে মরে গেছে। জৈতুন বিবি মুড়ি ভেজে দিয়েছিল খুব ভোর উঠে। আচ্ছা, তারপরে কি হয়েছে? জৈতুন বিবি মুড়ি ভেজে দিয়েছিল খুব ভোর উঠে। সাবু চাঙারি বোঝাই করে মুড়ি এনে ওদের খাইয়েছে। নিজেরা কীভাবে চলবে সে কথা ভাবিনি। মুড়ি শেষ হলে সে পানি জোগানোর কাজে এগিয়ে গেছে।
এক তরুণ নারীকে দেখে সে অবাক হয়ে তাকিয়েছিল। 50-এর বেশি বয়স, কিন্তু কি ফর্সা চেহারা, যেন কোনো ধলাপরি। মুখ দেখে বোঝা যায় অনেক হেঁটেছেন, অথচ তার জীবনে হাঁটার অভ্যেস নেই। সাধুর কাছে এসে দাঁড়িয়েছিলেন তিনি। মা, পানি খাবেন? দাও বাবা। তরুণ নারী মুখ খুললেন। গ্লাস আবার ধুয়ে জ্বালা থেকে পানি এগিয়ে দিয়েছিল সাবু। খালি গা, পরনে হাফ প্যান্ট, তাও ময়লা, বড় লজ্জা লাগে সাবু। রৌরা পানি খেয়ে তৃপ্ত। হাতে চামড়ার উপর নকশা আঁকা ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুছতেন। তারপর একটা 5 টাকার নোট সাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, বাবা, তুমি কিছু কিনে খেও। এ কি? না না, নাও বাবা, মাফ করবেন, টাকা নিলে আমারে মা বাড়ি থেকে বাইর করে দিল। আমারে কইয়া দিছে শহরের কত গণ্যমান্য মানুষ যাইব রাস্তা দিয়া, পয়সা দিলে নিবি না। খবরদার। সেই তরুণ নারী একটু হাঁপ ছেড়ে বললেন, তোমার মা কিছু বলবেন না। আমার মারে আপনি জানেন না। মা কর, বিপদ কইরা মানুষ বাড়ি আইলে কিছু লওয়া উচিত না। গরিব হইতাম পারি, কিন্তু আমরা জানোয়ার না। শেষ কথাগুলোর পর নিরুপায় সেই নারী সাবুর মুখের দিকে চেয়ে বললেন, বাবা, যদি কখনো ঢাকা শহরে যাও, আমাদের বাড়িতে এসো। আপনাদের বাড়ি? লালমাটিয়া ব্লক ডি। আমি মিসেস রহমান। মিসেস রহমান আবার রাস্তা ধরলেন। সাবু বুঝতে পারে এই গরমে হাঁটার পক্ষে মোটা শরীর আদৌ আরামের নয়। চেহারা নিরুপায়, শরীর তো আর নিজে তৈরি করেননি। তিনি নিমেষে ভিড়ে মিশে গেলেন। ভিন্নয় স্রোত। শহর থেকে যে শুধু গণ্যমান্য মানুষ আসছে তা নয়, সাধারণ মজুর মিস্ত্রিরা পর্যন্ত আসছে। সাবু ভাবে, তাহলে শহরেরও গরিব আছে, যারা তাদের মতো কোনোরকম দিন কাটায়, তাদেরই মতো যাদের ঠিকমতো বিশ্রাম জোটে না, আহার জোটে না, কাপড় জোটে না। এই সময় সাবুর আরও মনে হয় একবার শহর দেখে এলে হতো। লোক তো শহর পর্যন্ত আছে, এই জনস্রোত ধরে উজানে ঠেলে গেলেই সেখানে পৌঁছানো যাবে, কিন্তু তার সাহস হয়। একদিন তাদের গ্রামের পাশ দিয়ে গেল 8-9 জনের একটি পরিবার, সম্ভ্রান্ত জনতা। 70 বছরের বুড়ো তাদের সঙ্গে, 3টি মাঝবয়সী মেয়ে, 30 থেকে 40-এর মধ্যে বয়স। তাকে ধরে ধরে আনছে। সঙ্গে আরও 5-6টি কুচু ছেলে মেয়ে, কেউ আর 8 বছরের বেশি নয়। আর আছে লুঙ্গি পরা, হাফ শার্ট পরিহিত জোয়ান একজন। তার চেহারা জানান দেয় বাড়ির চাকর। গুরু ঠিক মতো হাঁটতে পারে না। কখনো মেয়ে 3টি সাহায্য নেয়, কখনো জোয়ান চাকরে। 5-6টি কুচু ছেলেমেয়েরা খবরদারি সহজ নয়। কাজে এই কাফেলা রীতিমতো নাজেহাল। আকাশে তেমনি কাঠফোটা রোদ। শোনা গেল গুরুর 3 ছেলেকেই তার সামনে পাঞ্জাবি মিলিটারিরা গুলি করে মেরেছে। সঙ্গী মেয়ে 3টি, বিধবা বউ। কুচু ছেলে মেয়েগুলো গুরুর নাতি। গাছে ছায়ার বিশ্রাম নিতে তারা বসছিল। খবর জানার কৌতূহলে গাবতলী গায়ে অনেকে ছুটে আসে। আজ কিন্তু কাছে এসে সবাই মিলে না। সদ্য বিধবা 3 জন, আর সঙ্গে অমন জরিপ মানুষ। কেউ মিলিটারি জুলুমের খবর জানার আগ্রহ দেখায় না, বরং কীভাবে এদের সাহায্য করতে পারে তাই জিজ্ঞাসা করে। পিয়াসে সকলেই অস্থির ছিল। কে একজন তাড়াতাড়ি ছোট কলস আর গ্লাস নিয়ে এলো, কিন্তু এই সামান্য আতিথেয়তার কেউ সন্তুষ্ট নয়। সাবু নিজেও ভেবে পায় না কীভাবে উপকার করবে। আগে 5 মাস খাটতে কি বিরক্ত লাগতো, আর এখন কিছু করতে না পারলে অস্বস্তি। পিয়াসে সকলেই অস্থির ছিল। বুড়ো ভদ্রলোক রাজি ছিল না, তবু কয়েকজন উপযাচক হয়ে বিভিন্ন ভার নিল। সাবু বাদ গেল। সে একটা কচি ছেলেকে কোলে তুলে নিল। 2 মাইল দূরে নদীর ঘাট। সবাই মিলে পালা করে কাঁদি নিয়ে বুড়ো মানুষটিকে নদীর ঘাট পর্যন্ত দিয়ে আসবে, তারপর নৌকায় তুলে দেবে। সাবুর কোলে গোলগাল বাচ্চাটা, বছর 3 বয়স, বেশ ভারী, কিন্তু ক্লান্তি নেই সাবু। মাঝে মাঝে অন্য কেউ তার বোঝা হালকা করতে চাইলে সে বলে, আরেকটু আগাইয়া দেয়। বৃদ্ধ আশেপাশের বাহকদের বলে, তোমরাই আমার ছেলে বাবা। এই গরমে তোমরা ছাড়া কে আর এমন সাহায্য করতো? ছেলে আর কোথায় পাবো? কথা শেষ হয় না, ফুফানির শব্দ উঠে। আবার গুরুর ভাঙা গলা শোনা যায়। জীবনে নামাজ কাজা করিনি বাবা। নামাজ কাজা করিনি বাবা। ইসলামের নাম নিয়ে বলল,
পাকিস্তান হলে মুসলমানদের মঙ্গল হবে। হ্যাঁ, এই বয়সে সব ছেলেদের হারিয়ে গুরু কথা শেষ করতে পারে না, দীর্ঘশ্বাস শোনা যায় শুধু। সমস্ত কাফেলা নীরব। নারীদের মধ্যে একজন কুপিয়ে কুপিয়ে কান্না শুরু করছিল, তখনই থেমে গেল। কে আর কথা বলবে এমন জায়গায়? মনে হচ্ছিল কতগুলো লাশ নিয়ে যেন সবাই হাঁটছে। সাবু কল্পনার চোখে যেন সামনে দেখতে পায়। খাকি উর্দি পরা কতগুলি সিপাই তার সামনে, আর সে তাদের লাথি মেরে মেরে ফুটবলের মতো গড়িয়ে নিয়ে যাচ্ছে। অসীম আক্রোশে তার রক্ত টক বক করে ফুটতে থাকে। সেই সব দুশ্মন কখনো দেখেনি সে, সেই সব জানোয়ার কখনো দেখেনি সে, যারা তার দেশের মানুষকে বন্যার দিকে পিঁপড়ের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের দাপটে। অমন জন্তুদের মোকাবেলার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপাড় শুরু হয়ে যায়। গল্পটি রিডিং করে বুঝতে পারলে আমাদের সেই মুক্তিযুদ্ধের কাহিনী সত্যি জানতে পারলাম। হ্যাঁ, সেই সময়টা পাকিস্তানি বাহিনীরা কী করছিল সেই অনুভূতি ব্যক্ত করলো কে? সাবুর ভিতরে সেই স্বাধীনতা মানে মুক্তিযুদ্ধের চেতনা জেগেছিল এই গল্পের মাধ্যমে আমাদের লেখক সেটাই বুঝিয়েছে। এই পাঠের উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা। আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক জানি না, কারণ আমাদের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের পরে, আর তোমরা তো অনেক ছোট। কারণ তোমরা এখন এই বই পড়ার মাধ্যমে, এই গল্পগুলি পড়ার মাধ্যমে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের দেশ কীভাবে স্বাধীন হয়েছে, আমাদের জাতির জন্য কীভাবে মানুষকে এই পথে এগিয়ে দিয়েছিলেন সেই সম্পর্কে আমরা এই গল্পগুলি পড়েই আসলে আমরা স্বাধীনতা সম্পর্কে জানতে পারি। দেখো, এখানে কিছু কিছু আমরা নতুন শব্দ পেয়েছি। শব্দগুলো আমি অর্থসহ তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা নিয়ে করবে। আচ্ছা, আমাদের তার আগে দেখো, আমাদের লেখককে লিখেছে মোহাম্মদ শহীদুল্লাহ। তার জন্ম কোথায় হয়েছিল? আমাদের লেখকের পরিচিতি আমাদের জানা দরকার। ডক্টর শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে আজিজুর রহমান। তার শওকত ওসমানের আসল নাম হচ্ছে আজিজুর রহমান। তিনি 1917 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায়? সবল সিংহপুর গ্রামে, হুগলি জেলার কোথায়? পশ্চিমবঙ্গে। কত সালে? 1917 সালে। মৃত্যু হয়েছিল 1998 খ্রিস্টাব্দে। তার কিছু তিনি বাংলা সাহিত্যেরও অধ্যাপক ছিলেন। তিনি বাংলা সাহিত্য নিয়ে বেশি চর্চা করেন। তিনি ছোটদের জন্য অনেক গ্রন্থ লিখেছেন। কিছু কিছু আমি লিখে দিচ্ছি, দেখে তোমরা বইয়ে দেখতে পাবে। ডিগবাজি, পটল সাহেবের বাংলা, তারা দুজন ইত্যাদি। আর তিনি এই জন্য সাহিত্যে অনেক পুরস্কার পেয়েছেন। বাংলা একাডেমি পুরস্কার, তারপরে 21শে পদক, তারপরে নাসিরুদ্দিন স্বর্ণপদক, ফিলিপ সাহিত্য পুরস্কার ইত্যাদি অনেক ধরনের সাহিত্য পুরস্কার পেয়েছেন। কারণ উনি বাংলা সাহিত্য খুব দখল করেছিলেন আমাদের। আচ্ছা, তারপরে দেখো, আমি একটা জিনিস দেবো তোমাদেরকে, একটা ছক এঁকে দেবো। ছকটার মাধ্যমে তোমরা মানে একটা গল্প নিজেরাই লিখে ফেলতে পারো। আমরা যেহেতু গল্পটা রিডিং করে যাই, ছকের মাধ্যমে যে লেখাগুলো উঠবে পড়ে তোমরা তোমাদের বইয়ের মধ্যেও আছে, সেটা বই থেকে দেখে নিতে পারবে। তারপর আমি ছকটা তোমাদেরকে তুলে ধরছি, তোমাদের সহজ হয়ে যাবে। তোমরা নিজেরা গল্প করতে লিখতে পারবে। এই সিস্টেমে যদি আমরা চলে যেতে পারি, এটা তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। লিখেছি প্রথম মুক্তিযুদ্ধে আমাদের গ্রাম। এত অস্পষ্ট আসছে আমাদের লাইটের জন্য, কিন্তু বইয়ে আছে, বই থেকে ভালো করে খেয়াল করবে। হ্যাঁ, তারপর দেখো, তারপর হচ্ছে গ্রামবাসী তোমরা কাইন্ডলি বই দেখবে। বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে সুন্দর করে। আমাদের বোর্ডের লাইফের জন্য সমস্যা হচ্ছে সম্পর্কে তোমাদের প্রবলেম হচ্ছে, বোর্ড থেকে দেখতে পাচ্ছ না, তারপরে
তারপর কি দেখি প্রথম লিখছি মুক্তিযুদ্ধে আমাদের গ্রাম, তারপর লিখছি গ্রামবাসীর উপর অত্যাচার। তারপর হচ্ছে দেখো আরেকটা পয়েন্ট, গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর অনুপ্রবেশ। তারপর হচ্ছে তরুণদের মুক্তিযুদ্ধে যোগদানের অঙ্গীকার। তরুণদের মুক্তিযুদ্ধে যোগদানের অঙ্গীকার। তারপরে দেখো মসজিদ মন্দিরা তারপরে দেখো গ্রামের নারী পুরুষের দেখো এই ছকটা দেখে আমরা কি করতে পারি, আমরা নিজের একটা গল্প লিখে ফেলতে পারবো খাতায়। আমাদের এই মুক্তিযুদ্ধের সম্পর্কে দেখো আমরা পয়েন্ট করে দিয়েছি, মুক্তিযুদ্ধে আমাদের গ্রাম, বোর্ডে বোঝা যাচ্ছে না, তোমরা বারবার বইটা খেয়াল করো। হ্যাঁ, তারপর কী হয়েছে, এই আমাদের গ্রাম কী হয়েছে, কখন কীভাবে পাকিস্তানি বাহিনীরা হানাদারা কীভাবে প্রবেশ করবে, তারপরে কীভাবে অত্যাচার শুরু করবে। তারপরে জানার পর আমাদের তরুণদের কী হয়েছে, এগুলি দেখার পর তরুণদের মুক্তিযুদ্ধে তরুণরা মুক্তিযুদ্ধ করার জন্য অঙ্গীকার একতাবদ্ধ হয়েছে। তারপর দেখো কী করেছে, মসজিদে আমাদের গ্রামে গ্রামে মসজিদ মন্দির যা আছে সেখানে আগুন ধরিয়েছিল পাকিস্তানি বাহিনী। তারপরে লাস্ট পর্যায়ে দেখো গ্রামে বৃদ্ধ নারী পুরুষদের উপরে তারা অত্যাচার বন্ধ করবে। এগুলি সব মিলিয়ে আমরা কী করবো, একটা পয়েন্ট আকারে করে কি সুন্দর একটা গল্প তৈরি করতে পারবো। আশা করি জিনিসটা আমাদের বইয়ের ছকটা দেখে তোমরা বুঝতে পারো। তারপরে দেখো আমরা কিছু নতুন শব্দ পেয়েছি পড়তে গিয়ে, শব্দের অর্থগুলি অর্থসহ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, বইয়ে আছে। তারপর বলে আমাদের আমি একটু দেখছি বোর্ডে যেগুলি দিচ্ছি তোমরা একটু লাইনে লিখে নিই। নতুন শব্দ এসেছে, দেখো শব্দের অর্থগুলিও আমরা জেনে নেব। চিত্তর, চিত্তর আমাদের কাছে শব্দটা নতুন লাগছে। চিত্তর আমরা সাধারণত চিৎকার করছি, হ্যাঁ, হচ্ছে উচ্চ স্বরে কান্না, উচ্চ স্বরে কান্না, উচ্চ স্বরে কান্না। তারপরে প্রৌঢ়, প্রৌঢ় তোমরা খাতায় লিখবে প্রৌঢ়, এখানে হচ্ছে প্রৌঢ় আমরা বুঝি না, শব্দের অর্থ হচ্ছে প্রবীণ, প্রৌঢ় মানে
যৌবন বার্ধক্যের মাঝামাঝি যাদের বয়স তাদেরকে আমরা কি বলি? প্রৌঢ় বলি। আচ্ছা, তারপর দেখো আরেকটা সাধারণ শব্দ আছে, দেখো চাঙা। এই শব্দটাও আমরা জানি। চাঙা, চাঙারি শব্দের অর্থ হচ্ছে বাঁশের তৈরি গাড়া। বাঁশের তৈরি গাড়া। দেখো এগুলি তো আমরা সব নতুন শব্দ পেয়েছি গল্পটা করতে। তারপরে দেখো কাফেলা, এটা একটা নতুন শব্দ। কাফেলা, কাফেলা, কাফেলা হচ্ছে সারি বেঁধে চলা পথিক। সারি বেঁধে চলা পথিকের, পথিক মানে যারা রাস্তা দিয়ে সারি বেঁধে চলা পথিকের। তারপর দেখো আরো কিছু শব্দ আছে। জয়ী, 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 তাদের জয়ী আমরা জানি। জয়ী, জয়ী শব্দের অর্থ হচ্ছে দুর্বল। দুর্বল, জয়ী শব্দের অর্থ হচ্ছে দুর্বল। তারপর দেখো কুর্দি, কুর্দি শব্দের অর্থ কুর্দি। কুর্দি শব্দের অর্থ হচ্ছে সৈনিকদের জন্য নির্ধারিত পোশাক। সৈনিকদের জন্য নির্ধারিত পোশাক, নির্ধারিত পোশাক। আমরা বেশ কিছু নতুন শব্দ পেয়েছি। শব্দের অর্থগুলিও আমরা জানতে পেরেছি। শব্দগুলি তোমরা মানে বই থেকে বের করে করে অর্থগুলি, শব্দের অর্থ দেওয়া আছে, এগুলি ঠিক দেওয়া আছে, এগুলো তোমরা কী করবে? বাসায় দেখবে। যেহেতু আমাদের সামনে পরীক্ষা চলে এসছে, শব্দ তো আমরা জানলাম কিছু। এবার চলে আসি আমরা পাঠ করছি। এটা পাঠ করে, গল্পটা পাঠ করে আমি তোমাদের মুখে কিছু বলেছি যে পাঠের পরিস্থিতিতে আমাদের বৈষম্যভাবে দেওয়া আছে, সেটাকে আমরা একটু দেখে নেব। তাহলে আমরা গল্পটা সম্পর্কে আমরা একটু সচেতন, মানে ভালোভাবে বুঝবে। পাঠ পরিচিতিটা দেখো, আমাদের বইয়ে লেখা আছে। মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কীভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয়েছিল, লেখক শওকত ওসমান এই তোলপাড় গল্পে কিন্তু এটাই ব্যক্ত করেছে। একটা ছোট ছেলে, কিশোর বয়সী ছেলে, এই মুক্তিযুদ্ধের ঘটনা দেখে তার ভিতরে কীভাবে মুক্তিযুদ্ধের চেতনা জেগেছে, সেটাই কিন্তু ব্যক্ত করেছেন আমাদের লেখক। কিশোর সাবু গায়ের সড়কে শহর থেকে পালানো হাজার হাজার মানুষ দেখে অবাক। কে? আমাদের গল্পের সাবু। অত্যাচারিত ক্লান্ত মানুষদের মুড়ি বা পানি পান করিয়ে সে সান্ত্বনা খুঁজে। সে তো আর কিছু করতে পারছে না, সেই অত্যাচারিত মানুষদের কী করছে? পানি এবং মুড়ি খেয়ে তার মনের সান্ত্বনাটা খুঁজে পাচ্ছে, যে তাদের সাহায্য করতে পারছে। সাবু দেখতে পায় নারী, পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে, সবাই শহর থেকে গ্রামে চলে আসছে। পাকিস্তানিরা নির্বিচারে সবাইকে হত্যা করছে বলে তারা সংবাদ পায়। পুত্রবধূ, শিশু, নাতি নাতনিদের নিয়ে পলায়ন পর এক ধার্মিক বৃদ্ধ আক্ষেপ করে বলে, ইসলামের নামে পাকিস্তান প্রতিষ্ঠা করে সেই পাকিস্তানি বাহিনী এত সন্তানদের হারাতে হবে। কী বলছে? ইসলামের নামে পাকিস্তান প্রতিষ্ঠা করে, ইসলামের নামে তারা পাকিস্তান প্রতিষ্ঠা করছে, কিন্তু সেই পাকিস্তানিরা কী করছে? নির্বিচারে তাদের সন্তানকে হত্যা করছে। পাকিস্তানি হানাদার বাহিনীর এই নিষ্ঠুরতার অনুভব করে সাবু খুব ক্ষুব্ধ হয়ে যায়। শহর থেকে মানুষের অসহায়ত্ব ও দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভরে ওঠে। পাকিস্তানিদের প্রতি তার ঘৃণা বাড়তে থাকে। তাদের অত্যাচারের মোকাবেলা করার জন্য তার কিশোর মন আন্দোলিত হয়ে ওঠে। আসলে দেখতে পারো, এবার বুঝো, মানে আমাদের
এই কিশোর বয়সী ছেলে সাবু, তার ভিতরে এই পাকিস্তানি হানাদারের প্রতি হানাদারের জন্য কতটুকু ক্ষোভ জন্মেছিল, আর আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের দেশের মানুষ কী না করেছিল, কীভাবে ঝাঁপিয়ে পড়েছিল শেষমেশ। আমি যে ছকটা দিয়েছি সেই ছকটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে গ্রামে কীভাবে আমাদের গ্রামের মুক্তিযুদ্ধ কীভাবে শুরু হয়েছিল, কীভাবে পাকিস্তানিরা অনুপ্রবেশ করেছিল, তারপরে এই কিশোর মনে কীভাবে তারা অঙ্গীকার নিল, তারপরে কী কী করেছিল তারা পাকিস্তানিরা ঢুকে মসজিদ মন্দিরে আগুন দিয়েছিল, তারপরে কী করেছিল রাস্তাঘাট ভেঙে দিয়েছিল, অনেক কিছু অনেক অত্যাচার তারা করেছিল। এই ছকটার মাধ্যমে কিন্তু তোমরা সবাই মোটামুটি গল্প লিখতেও পারবে এবং সহজেই বুঝে যাবে যে আমাদের মুক্তিযুদ্ধ কী, আমাদের বাংলাদেশ, আমরা স্বাধীন দেশে বাস করছি তার জন্য কীভাবে, এই জিনিসগুলি আমরা এই গল্পের মাধ্যমেই বুঝতে পারব। এবার চলো আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন যেগুলি আমাদের আসবে পরীক্ষায় এগুলি সম্পর্কে আলোচনা করি। বহু নির্বাচন তোমরা জানো, 4টা অপশান থাকবে এখানে, 4টার মধ্যে যেটা উত্তর সঠিক উত্তর সেটা কিন্তু পূরণ করতে হবে। তারপরে আমি বইয়ের মধ্যে আমাদের আছে কিছু, আমি এক দুইটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। প্রকৃত নাম কি আমরা কিন্তু পড়েছি, লেখক পরিচিতি পড়েছি। সর্বকালী হচ্ছে সে আজিজুল হক। গল্পটা পড়েছি গল্পের মধ্যে এবং লেখক পরিচিতি করেছি। এখানে দেখো শওকত ওসমানের প্রকৃত নাম সর্বদান শেখ আজিজুর রহমান হাসান আজিজুল। আমি এখন বলে দিতে পারতাম কিন্তু বলবো না, এটা তোমরা নিজেরাই ফটো বের করবে। হ্যাঁ, কারণ লেখক পরিচিতি পড়লেই জেনে মানে বুঝতে পারবে সঠিক উত্তর কোনটা, কোনটাতে তোমরা উত্তর করার করবে এটা নিজেরা। আর বহু নির্বাচনী আমরা পুরোপুরি বুঝলাম। এবার চলে আসি আমরা সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন আমার বইয়ে সৃজনশীলটার নিয়ম হচ্ছে একটা উদ্দীপক থাকবে এবং এই গল্পের আমরা যে গল্পটা পড়েছি সেই গল্পের আলোকে উদ্দীপকটা থাকবে। সেখান থেকেই এই গল্পের আলোকে একটা উদ্দীপক অন্য নাম দিয়ে তৈরি করা থাকে। সেখানে যখন উদ্দীপকটা পড়বে তোমরা বুঝে যাবে আরে আমাদের এই গল্পের মধ্যে আমরা এটা পড়ে আসছি। তবে আমাদের গল্পটা অবশ্যই রিডিং করতে হবে ভালো করে, তা না হলে আমরা উদ্দীপকে কী বুঝিয়েছে সেটা আমরা বুঝতে পারবো না। বুঝতে পারছি? এই জিনিসটা খেয়াল রাখবে। আমরা গল্পটা না জানলে উদ্দীপক পড়লে প্রশ্ন তো জানতে পারবো না। আমাদের গল্পটা জানতে হবে, জানলে উদ্দীপকটা পড়লে বুঝে যাবে আর এই গল্পে এই করে আসছি উদ্দীপকতে এটাই লিখেছে অন্যভাবে। দেখো বইয়ের মধ্যে একটা উচ্চ করে আছে, রিকশায় ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমিন সাহেব পায়ে ভীষণ ব্যথা পেলেন। ফারুক তাকে উঠিয়ে পরিচয় জিজ্ঞেস করায় তিনি বললেন আমি মুক্তিযোদ্ধা আমিন। ফারুক তাকে সালাম জানিয়ে কাছের বন্ধুদের ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।
মুক্তিযোদ্ধা আমিন সুস্থ হয়ে ফারুককে কিছু বকশিস দিতে চাইলে ফারুক এখানে একজন মুক্তিযোদ্ধার সেবা করতে পারাকেই বড় বকশিস বলে জানায়। দেখো ওই যে আমাদের সাপুকে একজন পানি খাওয়ানোর পর সাপুকে কী ছিল, টাকা দিয়েছিল, সাপু ওটা নিয়ে নিল। আমাদের এই গল্পের সাথে উদ্দীপকের কিছুটা কিন্তু আমাদের মিলে গেছে। প্রশ্নতে এবার আসে সাপুর মায়ের নাম। আমরা পড়েছি গল্পের মধ্যে, আমি উত্তরটা বলবো না, কারণ তোমরা নিজের উত্তরটা লিখো। গল্পটা না পড়লে তোমরা উত্তর করতে পারবে না। আমি পড়িয়েছি, তারপরে তোমরা দু একবার রিডিং করবে। তারপরে আর এখন কিছু করতে না পারলে অস্বস্তি, সাবুর এই মনোভাবের দারুণ ব্যাখ্যা। সাবু যে ছোটো বয়সে এইসব অবস্থা দেখছে, হাজার হাজার মানুষ তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, কত কষ্ট করছে, কত কষ্ট পাচ্ছে, মাঝখানে আলাদা বাইনতা যে চালাচ্ছে, সে ছোটো হয়ে কিছু করতে পারছে না। তখন তার মনে উক্তিটা এসেছিল, আর যদি কিছু না করে আমি অসুস্থ হয়ে পড়ছি। তখন সে কী করলো, মুড়ি পানি শুকিয়ে মানে খাওয়ায় প্রতীকদের সাহায্য করতে, মুক্তিযোদ্ধাকে সাহায্য অসহায় মানুষদের সাহায্য করতে চেষ্টা করে। তুমি কি মনে করো ফারুকের ভূমিকা তোমার গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। দেখো এখানে ফারুকের ভূমিকা, ফারুক কি একজন লোক, আমিন সাহেব রিক্সা থেকে পড়ে হাঁটুতে ব্যথা পেয়েছেন। ফারুক তাকে উঠিয়ে পরিচয় জিজ্ঞেস করাতে কী বলছে, তিনি একজন মুক্তিযোদ্ধা বলেছেন। তারপর কী করলেন, ফারুক তাকে সালাম জানিয়ে কাছের বন্ধুদেরকে ডেকে এনে তাকে কি হসপিটালে ভর্তি করে দিলেন, হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করে। মুক্তিযোদ্ধা আমি সুস্থ হয়ে কী করলো, ফারুককে বকশিস দিতে কিছু টাকা দিতে চাই। তখন মুক্তিযোদ্ধাকে তখন এই ফারুক কী বললো যে আমি মুক্তিযুদ্ধে সেবা করতে পারা কি বড় বকশিস বলে জানি। ঠিক তেমনি তাহলে এটা ভূমিকাটা তোমরা নিজেরা বোঝো, তোলবার গল্পে সাবুর ভূমিকার প্রতিচ্ছবি কিনা না আসলে সাবুর যে ভূমিকাটা ছিল ফারুকের কি এই ভূমিকাটাই ছিল। ঠিক আছে, আশা করি শিক্ষার্থীরা আমার এই গল্প পড়ানোরা এবং আমার যা যা বলার জানানো তোমাদেরকে মোটামুটিভাবে বুঝিয়েছি। কতটুকু বুঝতে পারলে তোমরা যখন বই নিয়ে বুঝবে আরও ভালোভাবে বারবার রিডিং করবে, তখন দেখবে আরও ভালোভাবে বুঝে নেবে। কারণ আমাদের অনলাইন ক্লাসটা এই বিশাল উপকার করছে তোমাদের জন্য, আর আমাদের জন্য আমরা তোমাদেরকে দিতে পারছি, এটাও আমাদের জন্য বিশাল উপকার। আমাদের স্যারকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের প্রধান শিক্ষককে, আমাদের প্রধান শিক্ষক যে সুযোগটা আমাদেরকে দিয়ে দিয়েছেন আমাদের স্কুলে এসে ক্লাস। আর ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা তোমরা সামনে ভালোভাবে সুস্থভাবে থাকো, এটাই কামনা করছি। বা তোমরা বাইরে বেরোলে মাস্ক ছাড়া বেরোবে না, আর ঘরে ফেরার সাথে সাথে ভালো করে সাবান দিয়ে হাত দেবে, আর কাছে বেরোলে দূরে থাকবে সবার থেকে। আর আমাদের ইদানিং আমাদের সমাজে মাদকটা খুব বেশি বেড়ে চলছে, নেশা, হ্যাঁ অনেক ধরনের নেশা নেমে গেছে। এই নেশার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা তো আমাদের একটা পর্যায়ে চলে গেছি, কিন্তু তোমরা নতুন প্রজন্ম, আমরা আশা করব তোমরা নতুন প্রজন্ম এই মাদকের বিরুদ্ধে লড়াই করবে, আমাদের মাদক মুক্ত দেশ গড়ে তুলবে। আমি বিষ্ণু চক্রবর্তী, বাংলা প্রথম পত্র শিক্ষক। তোমরা জানো আমি তোমাদের আরও ক্লাস নিয়েছিলাম অনলাইনে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকে বিদায় দিচ্ছি। ধন্যবাদ সবাই।